मैम अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम मिस। मिस अस्सलाम वालेकुम। मिस अस्सलाम वालेकुम। मिस अस्सलाम वालेकुम। मिस अस्सलाम वालेकुम। মেয়েরা গ্রুপে কেউ একজন জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়েছে। গ্রুপে কেউ একজন জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়েছে, তাড়াতাড়ি জয়েন করুক সবাই। মিস লিংক দিয়ে দিয়েছি। লিংক দিয়ে দিয়েছো? মাত্র 27 জন হয়েছে তো।
চ্যাট বক্সে সবাই নাম রোলটা লিখে ফেলো। আমার কথা শুনতে পাচ্ছ না? Yes, miss. জি মিস। Yes, miss. সামিয়া জানাচ্ছ যে কথা শুনতে পাচ্ছ না। সবাই নাম রোলটা লিখে ফেলো। আচ্ছা, তাহলে আমরা এখন আস্তে আস্তে ক্লাস শুরু করি, কেমন? আমাদের পার্টিসিপেন্টস হয়েছে 28 জন, আমি সহ 29 জন আছি। তো 26 জন চ্যাট বক্সে নাম রোল লিখেছ, আর বাকি 2-3 জন আছো, লিখে ফেলো। ক্লাস শুরু করি, কেমন? সবাই কি বইটা নিয়ে বসেছো? জি মিস। জি, miss. তাহলে আমরা ক্লাস শুরু করছি। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি মিস। কথা শুনতে পাচ্ছ সবাই? জি মিস। কথা কি আস্তে শোনা যাচ্ছে, এরকম কিছু? নো মিস, ভালো হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি অনলাইন ক্লাসে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি স্বাগতম। আচ্ছা, তোমরা অ্যাসাইনমেন্ট সবাই জমা দিয়েছো? জি মিস। সবাই জমা দেওয়া হয়ে গিয়েছে। আর বাংলাদেশ ও বিশ্ব জি পরিচয় মিস। একটা সাবজেক্টের দিয়েছো, তাই না? মানে একটা সাবজেক্ট হচ্ছে একটা দিয়েছো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটা দিয়েছো, তাই তো? তাই তো বিষয়টা, না 2টা করে হয়েছিল, মনে আছে তোমাদের? মিস খেয়াল নেই। মিস একটাই। একটাই দেওয়া হয়েছে। Miss, বিশ্ব পরিচয় একটাই। ঠিক আছে, তোমরা তাহলে তাহলে আমাদের একটা তাহলে পেয়েছি, আমি নিয়ে এসেছি, তোমাদেরগুলো আমরা দেখবো। আচ্ছা, অনেকে পোস্টারে করেছিলে, প্রথম দিকে যারা করেছো তারা মনে হয় পোস্টার সাইজে করেছিলে। রাফিয়া নাওয়াল আছো? রাফিয়া নাওয়াল প্রেজেন্ট আছো? নাই। আচ্ছা, তাহলে গত ক্লাস মানে 23 তারিখের ক্লাসে আমরা শেষ করেছিলাম 4র্থ অধ্যায়, মনে আছে তোমাদের? জি মিস। গত ক্লাসে আমরা শেষ করেছিলাম 4র্থ অধ্যায়। আমাদের লাস্ট 3 আর 4 পার্ট দিয়ে আমরা শেষ করতে পেরেছিলাম। 4র্থ অধ্যায়টির নাম ছিল ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। এটা শেষ করেছিলাম এবং তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম। বাড়ির কাজ কি করা হয়েছে? Yes, miss. সবার কি বাড়ির Miss. কাজটা করেছো? জি, miss. আচ্ছা, যারা করোনি তারা কিন্তু করে রাখবা। আজকে আমি শুরু করছি 5ম অধ্যায় সামাজিকীকরণ ও উন্নয়ন। এটা 5ম অধ্যায় আছে। আজকে আমরা পড়ছি ভূমিকা এবং মানে পার্ট 1 সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। সবাই কি বের করেছো বইটা? সামাজিক ও উন্নয়ন। Yes, ma'am. আচ্ছা, এই পার্টটা সামাজিকীকরণ বলতে কি বোঝায় সে সম্পর্কে জানতে পারবে। আমরা অনেক সময় বলি যে মানুষটা সামাজিক না, অসামাজিক, এরকম আমরা কিন্তু বলি। কেন বলি, কি কারণ, সেগুলো সম্পর্কে আমরা আজকে জানতে পারবো। তাহলে সামাজিকীকরণ বলতে কি বোঝায় সে সম্পর্কে জানতে পারবে। সামাজিকীকরণে পরিবার ও স্থানীয় সমাজ কি ভূমিকা পালন করে সে সম্পর্কে বলতে পারবে। পরিবারের ভূমিকা এবং স্থানীয় সমাজে যেখানে আমরা বসবাস করি সেখানকার কি ভূমিকা আছে সে সম্পর্কে আমরা বলতে পারবো।
স্থানীয় সমাজের যে বিভিন্ন উপাদান আছে এবং সমবয়সী সঙ্গী সামাজিকীকরণে প্রভাব রাখে সে সম্পর্কে জানতে পারবে। আর জানতে পারবে সামাজিকীকরণের শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক প্রতিষ্ঠান কি ধরনের ভূমিকা রাখে সে সম্পর্কে জানতে পারবে। এটা হচ্ছে আমাদের আজকে জানতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, একটু মনোযোগ দিব, সবাই মনোযোগ দিলে আমরা জানতে পারবো। ঠিক আছে, আমরা এখন চলে আসি বইয়ে। সবার সামনে আশা করি বইটা আছে। বইয়ের পৃষ্ঠা জি নাম্বার মিস। কত বলো তো এটা? মিস 52 পৃষ্ঠা, তাই না? আমরা তাহলে 52 পৃষ্ঠায় চলে আসি। চলে আসলাম। চলে আসছি, হ্যাঁ। সবাই কি আমরা বইটাকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি? জি মিস। পঞ্চম অধ্যায় আমরা সামাজিকীকরণ ও উন্নয়ন। এখন সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। যেমন সামাজিকীকরণ বলতে এখানে বলছে শেখার বিষয়টা। সমাজ পরিবর্তন হচ্ছে, সমাজের নিয়ম কানুনগুলো পরিবর্তন হচ্ছে, সেজন্য কিন্তু আমরা সারা জীবনই শিখছি। তোমাদের তো এখন শেখার বয়স, তোমরা শিখছো, কিন্তু যারা আরো বেশি বয়স, আমাদের বয়স, আমাদের চেয়ে বেশি বয়স, তারাও কিন্তু এখন শিখছে। সেজন্য বলছে সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। কেউ বলতে পারবে না যে আমার শেখা শেষ, বলে কেউ? কখনো দেখেছো? নো মিস। আমরা এরকম দেখি যে অনেকে আমরা রান্নাও শিখি কিন্তু, তাই না? যারা অনেক বয়সী মানুষ তারাও বলছে যে আমি এই রান্নাটা তো পারি না, এই রান্নাটা শিখছি। ও এখানকার আচরণটা এরকম, আচ্ছা আমি এখন শিখছি। তো এই যে বলা হচ্ছে সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। তাহলে বলা হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। এটা কিন্তু ইসলাম ধর্মে বলা আছে যে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, তার মানে কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজের কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে গড়ে ওঠে। আমাদের যে আচরণটা কেমন হওয়া উচিত, কেমন উপযোগী হওয়া উচিত, সে সেটা আমরা জানতে পারি, সে অনুযায়ী আমরা গড়ে উঠতে পারি। এই প্রক্রিয়ায় সমাজের নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে ব্যক্তি যেমন নিজের উন্নয়ন ঘটায়, তেমনি সমাজ উন্নয়নেও অংশগ্রহণ করে। শুধুমাত্র নিজের উন্নয়ন ঘটালেই কিন্তু হবে না, সাথে সাথে সবাই যদি, একজন খালি হলে হবে না, সবাই যদি হয় ভালো, সবার যদি মধ্যে যদি নীতি নৈতিকতা থাকে, সবাই যদি সত্যবাদী হয়, তাহলে দেখবে সেই সমাজটা অটোমেটিক উন্নতি লাভ করে। খেয়াল করেছো তোমরা? পরিবারে যদি একজন খালি ভালো হয়, বাকিরা খারাপ হয়, তাহলে কি সে পরিবারটা ভালো হয়? নো মিস। কেমন যেন একটা খাপছাড়া পরিবার হয়ে থাকে। সেই জন্য একটা পরিবারে কিন্তু সবাইকেই ভালো হতে হয়, ঠিক একইভাবে একটা সমাজের সবাইকেই ভালো হতে হয়, ঠিক একইভাবে একটা রাষ্ট্রের সবাইকেই ভালো হতে হয়, তাহলেই না সেটা উন্নয়ন ঘটে। আচ্ছা, তোমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে সামাজিকীকরণ সম্পর্কে ধারণা অর্জন করেছো। ক্লাস 7 এ সমাজ কে নিয়েছিল তোমাদের গত বছর, মনে আছে? অনলাইনে যে ক্লাস করেছিল, কে করিয়েছিল বলতে পারবা? কোন ম্যাডাম? মিস বার্ষিক পরীক্ষা ইভন মিস নিয়েছিল। বার্ষিক পরীক্ষাটা ইভন মিস নিয়েছিল। জি মিস। আর এই যে এই পরীক্ষাটা, আর এই আগেরটা অর্ধবার্ষিকেরটা মিনু মিস মনে হয়, শিওর না আমি। আচ্ছা, তাহলে আমরা বইটাতে একটু আসি। আমার বইয়ের এই যে স্ক্রল করতে যে আবার সমস্যা হয় মাঝে মাঝে,
এটা কেন হচ্ছে আমি জানি না। আচ্ছা আমি একটু বইয়ে চলে আসি। আচ্ছা আমি একটু বইটা আমাদের সামনে বইটা আছে না, সবার সামনে বইটা জি আছে না? মিস। আচ্ছা আমরা বইটা পড়ি। দেখো তোমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে সামাজিকীকরণ সম্পর্কে ধারণা অর্জন করেছো। সবাই কি ধারণা অর্জন করতে পেরেছিলে? জি মিস। তাহলে এখন আমরা দেখি এই অধ্যায়ে শিশুর সামাজিকীকরণে কতিপয় উপাদানের প্রভাব বাংলাদেশের গ্রাম এবং শহরের সামাজিকীকরণের প্রক্রিয়া বিশ্বায়নের প্রভাব সম্পর্কে অবহিত হব। দেখি আমি আরেকবার একটু বইটা ট্রাই করি কি হচ্ছে। আচ্ছা তাহলে এই অধ্যায় শেষে আমরা যেগুলো বিষয়ে জানতে পারবো, সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠান এবং উপাদানের প্রভাব ব্যাখ্যা করতে পারবো। এখানে আমরা বলি যে এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কাজে আমরা এগুলো কিন্তু পড়বো। আর হচ্ছে বাংলাদেশের গ্রাম এবং শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া তুলনা করতে পারবো। বাংলাদেশের গ্রাম এবং শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া তুলনা করতে পারবো। আর কি করতে পারবো দেখো, সামাজিকীকরণে গণমাধ্যম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করা এবং এর ইতিবাচক ব্যবহারে উদ্বুদ্ধ হব। আর সামাজিকীকরণের বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করতে পারবো এবং এ সম্পর্কে বাস্তব তথ্য সংগ্রহের মাধ্যমে প্রতিবেদন প্রণয়ন এবং উপস্থাপন করতে পারবো। মানবিক ও সামাজিক গুণাবলী রপ্ত করে পারিবারিক এবং সামাজিক সম্পর্ক উন্নয়নের যোগ্যতা অর্জন করব এবং শৃঙ্খলাপূর্ণ আচরণে উদ্বুদ্ধ হব। তাহলে এখান থেকে প্রশ্নগুলো কিরকম হতে পারে দেখো, যে সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠান এবং উপাদানের প্রভাব ব্যাখ্যা করো, করা যাবে না? বাংলাদেশের গ্রাম এবং শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া তুলনা করো, প্রশ্ন হতে পারে না এরকম? এরা আমাকে শুনতে পাচ্ছ? জি এরপরে দেখো সামাজিকীকরণে গণমাধ্যম এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি কি প্রভাব রাখে সে সম্পর্কে বিশ্লেষণ করো এবং এর ইতিবাচক প্রভাব আছে স্ক্রিন আবার চলে গিয়েছে। হ্যাঁ স্ক্রিন চলে গিয়েছে। হ্যাঁ মানে স্ক্রিনটা চলে যাচ্ছে, আমার হচ্ছে স্ক্রল করলে উপর নিচেটা আমার ডিস্টার্ব করছে, এই জন্য আমি এটা দেখাচ্ছি না। এটা কি দেখতে পাচ্ছ তো সবাই? এটা তো সবাই দেখতে পাচ্ছ তাই না? জি মিস। আচ্ছা আমার ওই যে বইটাতে তোমাদের সমস্যা হচ্ছে, এই জন্য আমি বইটা থেকে আমি এমনি চলে আসছি, ঠিক আছে? আমি এখানে আসি। আচ্ছা এটা দেখতে পাচ্ছ তো না তোমরা সবাই? জি মিস। জি মিস। আচ্ছা যাই হোক, এই বুলেট দেওয়া যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা মানে প্রশ্ন আকারে আসবে, যেমন সামাজিকীকরণে বিশ্বায়নের প্রভাব কি ব্যাখ্যা করো, তারপর মানবিক এবং সামাজিক গুণাবলী কি, পারিবারিক এবং সামাজিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কি যোগ্যতা অর্জন করা যায় এবং এর মাধ্যমে মানুষ কিভাবে তার শৃঙ্খলাপূর্ণ আচরণ প্রস্তুত করতে পারে। এখন পার্ট 1-এ আসি, সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। কে কে আছো এখানে আজকে? আমি একটু দেখি। আমি পড়ি। হ্যাঁ বলো, একজন পড়ো তো একটু। পার্ট 1 সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। পার্ট 1 সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব।
ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য সামাজিকীকরণ প্রয়োজন। জন্মের পর থেকেই মানব শিশু সমাজের নিয়ম কানুন ও রীতিনীতি শিখতে থাকে। একেই বলা যায় তার সামাজিকীকরণ প্রক্রিয়া। এই অধ্যায়ে আমরা সামাজিকীকরণের ক্ষেত্রে কয়েকটি সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা সম্পর্কে জানব। পরিবার সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন পরিবার। পরিবারে বসবাস করতে গিয়ে শিশু পরিবারের সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলে। খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, ধর্মচর্চা, শিক্ষা গ্রহণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পারিবারিক সংস্কৃতির প্রতিফলন সরাসরি ব্যক্তির উপর পড়ে। এজন্যই বলা হয় সামাজিকীকরণের সর্বাপেক্ষা শক্তিশালী বাহন হচ্ছে পরিবার, স্থানীয় সমাজ। মা বাবা আমি কি বলি, পরিবার যে সামাজিকরণের প্রথম এবং প্রধান বাহন, এটা কিন্তু সবাই আমরা বুঝি, তাই না? আমরা যখনই কোনো মানুষের আচরণ খারাপ দেখি বা ভালো দেখি, তখনই কিন্তু প্রথম কথাতে আমরা পরিবার নিয়েই বলি, ঠিক কি না? আচ্ছা, মানুষের খাদ্যাভ্যাস, আমরা বলি যে আমাদের বাড়িতে এরকম খাদ্যাভ্যাস, তাই না, আমরা এরকম করে খাই। এগুলো কিন্তু সবাই আমরা পরিবার থেকেই শিখে আসছি। আমরা একরকম পরিবার, তুমি একরকম পরিবার, তোমার ফ্রেন্ড আরেক রকম পরিবার, প্রত্যেকে কিন্তু ভিন্ন ভিন্ন পরিবার থেকে আমরা আসা, তাই না? আচ্ছা, এবার আসি আমরা স্থানীয় সমাজে। স্থানীয় সমাজটা আমি একটু পড়ি, দেখো। মা বাবা বা পরিবারের পর স্থানীয় সমাজই শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চারপাশের মানুষের আচার আচরণ ও রীতিনীতি দেখতে দেখতে শিশু বেড়ে ওঠে। এভাবে সে সমাজের রীতিনীতি শিখে যায়। স্থানীয় মানুষের ভাষা, আচার আচরণ ও মূল্যবোধ তার আচরণে প্রভাব ফেলে। এটা বলছে তার আচরণ, কার কথা বলা হচ্ছে বলতো? শিশুর আচরণে, শিশু বা মানুষের আচরণে প্রভাব ফেলে। তা মানুষ আমরা যখন ছোট থেকে যে সমাজে বসবাস করি, সেই সমাজেরই সবকিছু আমরা শিখে ফেলি। সেটাই বলছে স্থানীয় সমাজের ভূমিকা। যে যেখানে বসবাস করে সেখানকার জিনিসগুলো শিশুকে খুব দ্রুত প্রভাবিত করে। এরপরে দেখো স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান। আরেকজন পড়ো তো স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানটা। মিস আইমপরি। মিস আমি পড়ি। যে একজন প্রথমে বলেছে যে সে পড়ো, ইয়ানা বোধহয় বলেছে, তাই না? ইয়েস মিস। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য সমিতি, সাংস্কৃতিক সংঘ, খেলাধুলার ক্লাব, সঙ্গীত শিক্ষা কেন্দ্র, বিজ্ঞান ক্লাব প্রভৃতি। স্থানীয়ভাবে গড়ে ওঠা এসব সংগঠন ব্যক্তির চিন্তা, দৃষ্টিভঙ্গি ও আচার আচরণের উপর গভীর প্রভাব ফেলে। ব্যক্তি এসব সংগঠনের সঙ্গে নিজেকে জড়ায়, সংগঠনভুক্ত অন্যদের সঙ্গে মিশে তার বুদ্ধিবৃত্তি সুকুমার বৃদ্ধি ও সৌন্দর্য বোধ জেগে ওঠে। এই বোধ তাকে সহনশীল হতে শেখায়। এভাবেই ব্যক্তি স্থানীয় সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়ায় এবং তাদের অংশ হয়ে ওঠে। সমবয়সী আমি একটু বলি, এখানে দেখো বিভিন্ন অনেকগুলো যে যেখানে বসবাস করো দেখবা বিভিন্ন রকম ক্লাব আছে, সংগঠন আছে। তোমরা কেউ যুক্ত আছো কিনা আমি জানি না, কিন্তু আমরা যখন মানে একটা পাড়ায় থাকতাম, প্রত্যেকটা পাড়ায় দেখতাম আমরা এই পাড়ার সাথে আরেক পাড়া খেলা হয়। তোমরা এরকম দেখেছো কি? তোমরা কি এরকম? আচ্ছা, এরকম খেলা হয়। বিভিন্ন জায়গায় দেখবা পাড়ায় পাড়ায় সঙ্গীতের অনুষ্ঠান করা হয়। আমরা এখন দেখি বিভিন্ন সময়, ঈদের সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছে। পূজার সময় আমি দেখি যে তারা বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করে, প্রতিযোগিতার আয়োজন করে। এই জিনিসগুলো থাকে। বিভিন্ন রকম ক্লাব গুলো আছে। আমি দেখি তোমরা শিশু একাডেমির সাথে অনেকে যুক্ত আছো কিনা আমি জানি না। একসময় কিন্তু অনেকে শিশু একাডেমির সাথেও যুক্ত ছিল। তার মানে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তারা যুক্ত থাকে। তার ফলে কি হয়, এটা সুবিধা হচ্ছে কি, এর ফলে ব্যক্তির চিন্তা, দৃষ্টিভঙ্গি এবং আচার আচরণে প্রভাব ফেলে। এগুলো কিন্তু মানুষের সুকুমার বৃত্তি। সুকুমার বৃত্তি মানে বুঝো? সুকুমার বৃত্তি মানে বুঝো? আচ্ছা, সুকুমার বৃত্তি মানে প্রত্যেকের নিজের ভিতরে যে ছোট ছোট প্রতিভাগুলো আছে, প্রতিভা কিন্তু আছে, প্রত্যেককে আলাদা আলাদা প্রতিভা দিয়ে পাঠিয়েছে। সেই প্রতিভাগুলো বিকশিত হওয়ার সুযোগ পায়।
অনেকে হয়তো জানেই না তার ভিতরে এই প্রতিভাটা আছে, অনেকে হয়তো ভালো করে জানে না সে এই জিনিসটা খুব ভালো করে জানে, হয়তো কাজটা করতে গিয়ে দেখা গেল তার কাজটা অন্যরকম সুন্দর হচ্ছে। এটাকে বলা হচ্ছে সুকুমার বৃত্তি, যেটা মানে ভিতরে আছে সেটা জানা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে সুকুমার বৃত্তি, এবং সৌন্দর্যবোধ জেগে ওঠে। এটাই বলছে এর ফলে মানুষ কি হয়, সহনশীল হতে শেখে। এভাবেই ব্যক্তি স্থানীয় সমাজের সাথে নিজেকে খাপ খাওয়ায় এবং তাদের অংশ হয়ে ওঠে। আমরা কিন্তু সমাজে বসবাস করতে গেলে আমরা কি সবসময় আমাদের নিজেদের মতটাকে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগে থাকি? তা কিন্তু যারা করে তাদেরকে কিন্তু আমরা পছন্দ করি না। আমরা বলি কি সবার সাথে একটা গণতান্ত্রিক মনোভাব থাকবে, সবার মতামত নিয়ে কাজটা করব, সেটাই হচ্ছে আসল মানে পরিচয় হবে, তার ব্যক্তিত্ব হবে। কিন্তু এটাই হচ্ছে বলা হচ্ছে স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানগুলো এই ভূমিকাগুলো রাখে, মানুষকে সহনশীল হতে শেখায়, মানুষের সুকুমার বৃত্তিগুলো প্রকাশ পায়, মানুষের সৌন্দর্যবোধ প্রকাশ পায়। ঠিক আছে, এগুলো হচ্ছে স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান। তোমাদের আমি প্রশ্ন দিয়েছি এই ধরনের প্রশ্নগুলো। এরপরে দেখো আমি পড়ি সমবয়সী সঙ্গী। প্রত্যেকটা মানুষ কিন্তু, তোমরা ক্লাস 8-এ পড়ো, তোমরা কিন্তু ক্লাস 8, 9, 6, 7 এদের সাথে মিশতে পারো, তাও 6-তে তোমরা একটু জুনিয়র মনে করবা। তো প্রত্যেকটা মানুষ কিন্তু সমবয়সীদের সাথে মিশতে পছন্দ করে। শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সমবয়সী বন্ধু বা সঙ্গীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য। তোমরা তোমাদের নিজেদের ছোটবেলার কথা চিন্তা করো, যে ছোটবেলায় তোমরা তোমাদের ফ্রেন্ডদের, ছোট ছোট বাচ্চাদের সাথে তোমরা মিশতে পছন্দ করতা। দেখবে এখন আমরা বাচ্চাদেরকে দেখি, তাদের চেয়ে 1 বছর 2 বছর বড় তাদের সাথে মিশে বা তাদের চেয়ে একটু ছোট তাদের সাথে খেলতে তারা পছন্দ করে, কারণ তার কাছে যেতে তার আকর্ষণ বোধ করে। এভাবে খেলার সাথীরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখে। কথাবার্তা, আচার আচরণ ও চাল চলনের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে। এর মধ্য দিয়ে তাদের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। এখন বলতো সহমর্মিতা মানে কি? কেউ বলতে পারবা সহমর্মিতা মানে? মেয়েরা শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। সহমর্মিতা মানে যদি না জানো আমি বলে দেই, যে একজনের দুঃখে আরেকজন দুঃখী হয়, আরেকজনের সুখে আরেকজন সুখী হয়, এটাকে বলা হয় সহমর্মী। ঠিক আছে, সহযোগিতা মানে আমরা বুঝি একজন আরেকজনের কাছে সহযোগিতা করবে, সেটাকে বলা হচ্ছে সহনশীলতা, অর্থাৎ সহ্যের ক্ষমতা। হ্যাঁ, একজন আচরণ তো ভালো লাগছে না কিন্তু সেটা একটু সহ্য করে নেওয়ার ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে সহনশীলতা। আর নেতৃত্ব, যে আমি আজকে, তুমি কালকে বলেছো এই খেলাটা খেলবো, আজকে আমি বলছি এই খেলাটা খেলবো, এই যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। আমার কথা বুঝতে পেরেছো? এরপরে আসি দেখো শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরস্পরের সাথে মিলিত হওয়ার পর্যাপ্ত সুযোগ পায়। এখন প্যান্ডামিক সিচুয়েশনের কথা বাদ দিলে দেখো, আমরা আগে কি তাই ছিলাম না, যে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কি করি, আমরা পরস্পরের সাথে মিলিত হওয়ার সুযোগ পাই। বাসায় থাকলে কিন্তু হয়তো বাসার পাশে বা দুই পাশে হয়তো কোনো মানে পরিবার আছে, তাদের হয়তো ছেলে মেয়েরা আমাদের সাথে পড়ে, তাদের সাথে মিশতে পারছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আসলে একই ক্লাসে পড়ে 60 জন 70 জনের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, হয় কি না বলো তো? আচ্ছা, এর মাধ্যমে একে অপরকে নানাভাবে প্রভাবিত করে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, দেশপ্রেম ও নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী অর্জন করতে পারে। এই জন্য দেখো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, এর মাধ্যমে তারা প্রত্যেকে নিজেদের গুণগুলোকে বিকশিত করার সুযোগ পায়। এভাবে শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা বলি যে এই পড়াশোনাগুলো কি আমরা বাসায় বসে করতে পারতাম না? আমরা যদি এই ক্লাসগুলো না করি তাহলে কি করতে পারতাম না? পারতাম। কিন্তু এই যে সবাই মিলে একটা নির্দিষ্ট সময় 9টার সময় আমরা মিলিত হচ্ছি, সবাই মিলে একসাথে পড়ছি, তাতে কি হচ্ছে যে সবাই আমরা বুঝতে পারছি, আমাদের মনে একটা আনন্দের ব্যাপার আছে, যে আনন্দের সাথে আমরা পড়তে পারছি, তাই না? তাহলে শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লাস্ট ওয়ানে আসি, রাজনৈতিক প্রতিষ্ঠান। যদিও শিক্ষা মানে স্কুল লাইফে, স্কুলে কিন্তু আমরা পাই না কোনো রাজনৈতিক কাজ, কিন্তু একটু বড় হলে আমরা এগুলো পাবো। যখন আমরা ইউনিভার্সিটি লাইফে ঢুকবো তখন দেখবা রাজনীতি করার একটা সুযোগ আছে, যে কে কোন
দল পছন্দ করছে, কে কোন মানে মতাদর্শকে বিশ্বাস করছে, পছন্দ করছে, সেটার কথা বলা হচ্ছে। দেখো, রাজনৈতিক দল নেতৃত্ব এবং আন্দোলন সংগ্রামেও ব্যক্তি সামাজিক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষকে সচেতন ও সংগঠিত করার মাধ্যমে নাগরিক দায়িত্ব কর্তব্য পালনে উদ্বুদ্ধ করে। উদ্বুদ্ধ করা মানে কি? উদ্বুদ্ধ করা মানে বুঝো? আগ্রহী করে তোলা। আগ্রহী করে তোলা। আগ্রহী করে তোলে বা তাকে সেই বিষয়ে তাকে মানে আকর্ষণ করায়। বা আরেকজন মানুষকে বলছে যে তার জিনিসটা ভালো, তাহলে দেখবে আশপাশে আপা একজন বলবে হ্যাঁ তারটা তো ভালো, তাহলে তারটাকেই গ্রহণ করি, এরকম একটা বিষয়। তাহলে দেখো যে সামাজিকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাবে এখানে কি কি আছে? পরিবার, স্থানীয় সমাজ, স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান, সমবয়সী সঙ্গী, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান। ঠিক আছে? প্রশ্ন কিন্তু একেবারে এভাবেও আসতে পারে যে সামাজিকীকরণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা উল্লেখ করো, অথবা তোমাদের ব্র্যাকেটে দিয়ে দিল সামাজিকীকরণের ক্ষেত্রে 6টি প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা করো, 5টি প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা করো, 4টি প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা করো, এভাবেও আসতে পারে। আমার কথা বুঝতে পেরেছো? মেয়েরা আমার কথা কি বুঝতে পেরেছো? Yes, Yes, miss. miss। তাহলে এখান থেকে আমি যেগুলো প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলো একটু দেখে নাও। বাড়ির কাজ দিয়েছি আমি কয়েকটা। দেখো, বাড়ির কাজ দিয়েছি অনুধাবনমূলক প্রশ্ন, যে সামাজিকীকরণ প্রক্রিয়া বলতে কি বোঝো? ঠিক আছে? সামাজিকীকরণের প্রথম এবং প্রধান বাহন কোনটি ব্যাখ্যা করো। বলো তো, প্রথম এবং প্রধান বাহন কোনটি? পরিবার। পরিবার। আমরা ব্যাখ্যা করে নিব। আর সামাজিক, প্রথমটা বলি, 1 নাম্বারটা, সামাজিকরণ প্রক্রিয়া বলতে কি বুঝো? তাহলে প্রথমে যে ভূমিকাটুকু আছে সেখানে দেখো, জন্ম থেকে মৃত্যু জি। পর্যন্ত মানুষের যে জীবনব্যাপী যে চলমান প্রক্রিয়া, সেটাই হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া। এরপরে দেখো, পরিবারের পরে সামাজিকীকরণের কোনটি ভূমিকা রাখে বর্ণনা করো। তাহলে কোনটি? স্থানীয় সমাজ। স্থানীয় সমাজ। স্থানীয় সমাজ। তাহলে স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান বলতে কি বোঝো? তাহলে স্থানীয় সমাজের উপাদানগুলো কি কি আছে সেগুলো আমরা কি বুঝি সেগুলো দিলাম, আর ব্যাখ্যাও করলাম। ঠিক আছে? স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান বলতে আমরা বুঝি বিভিন্ন সংঘ, সমিতি, খেলাধুলার ক্লাব, সঙ্গীত, শিক্ষা কেন্দ্র, বিজ্ঞান ক্লাব প্রভৃতি। পরেরটা দেখো, শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখে, উক্তিটি প্রমাণ করো। তাহলে কি আমরা লিখতে পারবো না শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে? জি মিস। এরপর দেখো 6 নাম্বার দিয়েছি, খেলার সাথীরা সামাজিকরণে কি প্রভাব রাখে বর্ণনা করো। তাহলে খেলার সাথীরা বলতে এখানে সমবয়সী সঙ্গীর কথা বলেছি। জি মিস। ঠিক আছে? তাহলে এইটুকু বাড়ির কাজ। মোট 6টা দিয়েছি। অনুধাবনমূলক প্রশ্ন কত নম্বরের হয় বলো তো? 2 নম্বরে। মিস 2 নম্বরে। 2 নম্বরের কাজে প্রত্যেকটা পয়েন্টগুলো আমরা পড়বো এবং মনে রাখবো। ঠিক আছে? প্রশ্ন আকারে পড়লে কি হয়, আমাদের মনে থাকে। ঠিক কিনা বলো তো? জি মিস। আচ্ছা জি মিস। আচ্ছা, এখান থেকে আজকে এই পার্ট একটাই থাকুক। আর এই বাড়ির কাজগুলো অবশ্যই করে রাখবা। আজকে কয় তারিখ? 30 তারিখ। 30 তারিখ দিয়ে আজকে এই বাড়ির কাজগুলো করে রাখবা। তোমাদের কি স্ক্রিনশট নেওয়া হয়েছে? জি মিস। সবার কি নেওয়া হয়েছে? জি। তাহলে আজকে পড়ায় কারো কোনো প্রশ্ন আছে? নো মিস। আজকে পড়ায় কারো কোনো প্রশ্ন নেই। আর এটা একটা সোজা জিনিস, খুব বেশি কঠিন কিছু না। একবার দুইবার পড়লেই কিন্তু তোমাদের মনে থাকবে। আর এখান থেকে তোমাদের আমি বলি না জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করা, তো তোমরা শুরু করে দিবা পঞ্চম অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করা। ঠিক আছে? আজকে পরে এখানে শেষ করি। এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর যারা ক্লাস করছে না তাদেরকে কিভাবে আমরা ক্লাসে আনতে পারি একটু বলতে পারো? তোমরা একটু পরামর্শ দিতে পারো আমাকে? যারা ক্লাস করছে না তাদেরকে আমরা কিভাবে ক্লাসে আগ্রহী করে তুলতে পারি?
তোমাদের কোনো পরামর্শ থাকলে বলতে পারো আমাকে। ওদের মা বাবার সাথে একটু কথা বলার মানে আলোচনা। তাদের সাথে, অভিভাবকদের সাথে? জি। আচ্ছা, সেটাও সম্ভব হয়, অনেক সময় মাঝে মাঝে আমরা বলি, কিন্তু ওই যে অনেক সময় প্রবলেম গুলো দেখায় যে বাসায় নেট ছিল না, বা হয়তো বাড়িতে ছিল না, কোনো কারণে বাইরে যেতে হয়েছিল, এই ধরনের প্রবলেম গুলো। মিস কিছুদিন আগে যখন একটা নোটিশ দেওয়া হয়েছিল যে ওই মানে ক্লাস না করলে নাম্বার কম আসবে বা এরকম কিছু করলেই মানে পার্টিসিপেন্টস বেড়ে যায়। না, ক্লাস তো অবশ্যই, যে যেমন তোমাদের পার্টিসিপেন্টস এর যে উপস্থিতিটা আমরা নিচ্ছি না, এটা কিন্তু আমরা খুব ভালোভাবে যত্নের সহকারে আমরা কিন্তু এগুলো রেকর্ড করে রাখছি। হ্যাঁ, আমরা কিন্তু প্রতিদিনেরটাই, যে আজকে 30 তারিখে কতজন জয়েন করেছে, তোমাদের রোলগুলো যে বলছে এই জন্য চ্যাট বক্সে দিচ্ছ তোমরা, আমরা কিন্তু এই রোলগুলো আবার লিখে রাখছি। কারণ যখন তখন আমাদের কমিটি বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যদি চান যে আপনার ক্লাসে কতজন ছিল, আমরা কিন্তু দিতে পারবো। তো কাজেই এটা প্লাস, এবং যারা জয়েন করেছিল তাদেরকে আপনি প্রত্যেকটা সাবজেক্ট, আপনার সাবজেক্টে 5 নাম্বার করে দিবেন উপস্থিতির জন্য, আর যারা জয়েন করে নাই তাদেরকে নাম্বার দিবেন না, তাহলে আমরা দিব না। এই যে এই জিনিসগুলো, 5 নাম্বার কি কম কথা বলো? 5 নাম্বার কিন্তু একটা সাবজেক্টের জন্য কম কথা না, যে খালি উপস্থিত থাকলে আমি 5 নাম্বার পাবো, এটা সুবিধা না। এইটাই যদি না বুঝে মানুষ, তাহলে কেমন করে পারা যাবে বলো? মিস অনেকে আছে কি ফোন নিয়ে বসে থাকে, প্যারেন্টসদের কাছে বলে যে ক্লাস করতেছি কিন্তু আসলে ক্লাস করে না। ক্লাস করে না কিন্তু বলছে, কিন্তু এটাই তো কথা, যে নিজেকেই, এই যে পরিবর্তনটা কি হতে হবে, যে সামাজিক পরিবর্তনটা নিজেকেই ভালো হতে হবে, নিজেকেই পরিবর্তন করতে হবে, তাহলেই সমাজের পরিবর্তন হবে। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। এখন পরিবার তো সবসময় তো আর বাবা মা তার পিছনে লেগে থাকতে পারে না। একটা ছেলে ডিভাইস চেয়েছে, তার বাবা মা তাকে ডিভাইস দিয়েছে, কিন্তু সে যদি ক্লাস না করে অন্য কিছু করে, তাহলে তো বাবা মা কিছু করতে পারে না, বাবা মার তো অন্যান্য কাজ আছে। এই আর কি, প্রত্যেককেই নিজেকেই সচেতন হতে হবে। কারণ তোমরা এখন ক্লাস 8-এ পড়ো, তোমরা কিন্তু একেবারে ছোটও না, আবার অনেক বড় হয়ে গেছো তাও না, কিন্তু একেবারে ছোট বাচ্চাও না। কাজে নিজের ভালোটা একটু বোঝা তোমাদের সময় হয়েছে, যে আমি কি করলে ভালো হবে। জি মিস। তাই না? আমি মিস আবার ওই যে সরকার থেকে বলছে যে পরীক্ষা হবে না, এই কারণে আরো বেশি গুরুত্ব দিতেছে না ক্লাসগুলো। জেএসসি কি পরীক্ষা হবে না একদম পুরো ডিক্লেয়ার দিয়েছে? জি সেদিন দেখলাম টিভিতে দেখাইলো। পুরো ডিক্লেয়ার কিন্তু এখনো দেয়নি, বলছে যে এগুলার গুরুত্ব কম, এরকম কিছু বলেছে। এসএসসি এইচএসসি পরীক্ষাটা হওয়া জরুরি। হ্যাঁ, কারণ দেখো তোমাদের জেএসসি এগুলো জেএসসি যে গুরুত্ব আছে, এর আগে যারা পাশ করে গিয়েছিল তারা কিন্তু মনে করছিল জেএসসি তেমন কিছু না, এসএসসি আসল। কিন্তু দেখো এই জেএসসি কে ধরেই কিন্তু এসএসসি রেজাল্ট দিতে চাচ্ছে। হ্যাঁ, আবার দেখো জেএসসি কে এবং এসএসসি কে ধরেই কিন্তু ইন্টারমিডিয়েটের গত বছরের ইন্টারমিডিয়েটের রেজাল্টটা দিয়েছে। তার মানে তোমরা কিন্তু জেএসসি কে যে পরীক্ষা হবে কি হবে না, এটাকে কিন্তু তোমরা অবহেলা করো না। অনেক সময় এটা থেকেই আবার কিন্তু অন্যান্য রেজাল্ট গুলো দেয়। ঠিক আছে, কোনো রেজাল্টই কিন্তু অবহেলা করার জিনিস না। অনেকে আমরা প্রাইমারি যেটা আছে, যেটা পিএসসি পরীক্ষা তোমরা পাশ করে গিয়েছো, সেটাকে আমরা অনেক সময় মনে করেছি যে এটা কোনো দরকার নেই, এটা নাথিং, কিন্তু দেখো এটাই হয়তো কোনো সময় এটা অনেক বড় একটা কাজে লেগে যাবে। সেজন্য সামনে যেটাই আসে সেটাকে আমরা খুব গুরুত্ব সহকারে ধরে নিব, তাতে কি হবে, আমাদের নিজেদেরই সুবিধা হবে। জি মিস। তো ঠিক আছে, তোমাদের আর 20 মিনিট পরে আবার একটা ক্লাস আছে। কি ক্লাস আছে আজকে? এরপরে আজকের পরে কি ক্লাস? ইংলিশ সেকেন্ড পেপার। সাফিয়া ম্যাডামের, পিকে স্যারের? হারুন স্যার। হারুন স্যার। হারুন স্যার। ও আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, তোমরা 20 মিনিট একটু রেস্ট নিয়ে ক্লাস করো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সবাইকে আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।